শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজ কথা বলবো সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। আসলে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোকে নিয়ে আসলে মূলত আমরা আলোচনা করি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে আওয়ামী সরকারের পতনের পর দেশে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে এবং সেই সংস্কারের মধ্যে আমরা বিচার বিভাগ, আর্থিক আর স্বাস্থ্য বিভাগ, শিক্ষা, যাতায়াত সহ সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি সংস্কার করতে হচ্ছে। কারণ প্রত্যেকটা জায়গায়কেই আমরা দেখেছি একটা ভঙ্গুর অবস্থায় ফেলে দেওয়া হয়েছে এবং সেই কারণের জন্য আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল। তিনি রয়েছেন আমাদের সাথে আরেকজন রয়েছেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আল মামুন রয়েছেন আমাদের সাথে। আমি কামাল ভাই বলছিলাম যে আসলে ছাত্র জনতার বিপ্লবের পর এবং আওয়ামী সরকারের পতন ঘটলো, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী তার বোনসহ তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কেউ হয়তো এখন আদালতের মুখোমুখি হচ্ছেন নানা অন্যায় অপরাধ এসব কারণের জন্য। কিন্তু আমি যেটি বলছিলাম যে দেশের যে সার্বিক পরিস্থিতি, বিচার ব্যবস্থা, আর্থিক খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বত্রই এটা ঘুণে ধরে গিয়েছিল। এখন এই রাষ্ট্র সংস্কারের কার্যক্রম যেটি অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, আসলে কতখানি এত বড় একটা পরিধি, যেটি আমি বারবার বলার চেষ্টা করি যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। আপনি বিগত এই 15-16 বছরে যে শাসন আমলকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। খুবই সাম্প্রতিক বিষয় কিন্তু আবার কঠিন বিষয়। আপনার অল্প কয়েক কথার মধ্যে অনেক প্রশ্ন। তো যেটা ভাবনার মধ্যে আসেনি, হয়তো বা কারো কারো আশায় ছিল যে এরকম আওয়ামী লীগের মতো প্রভাবশালী, তাও দুর্দান্ত প্রভাবশালী রাজনৈতিক সরকার, নির্বাচিত কি অনির্বাচিত, ভেজাল নির্বাচন না সহি নির্বাচন আরেক প্রশ্ন, কিন্তু প্রভাবশালী এরকম একটি সরকারকে হটানো যায় সেটা অনেকের ধারণায়ও ছিল না। সেটা করতে গিয়ে এবার আমরা কিছু ব্যতিক্রম খেয়াল করেছি, যেটা বাংলাদেশে কখনো ঘটেনি। আমার পাশে যিনি বসে আছেন জাতীয় ছাত্র সমাজ, অর্থাৎ জাতীয় পার্টির শরিক অথবা অংশীদার, তাদের সরকারেরও পতন হয়েছিল 90-তে। তো যাকে স্বৈরাচার ছাড়া আমরা কিন্তু সম্বোধন করি না, স্বৈরাচার এরশাদ না বললে কমপ্লিট হয় না বাক্যটা। ওই ভদ্রলোকও কিন্তু পালাননি, জেলে গেছেন। এর মাঝেও আবার 2-1বার সরকারের পরিবর্তন হয়েছে, ঠিক বিপ্লব নয় কিন্তু পরিবর্তন হয়েছে। বিএনপির একবার হয়েছে, আওয়ামী লীগেরও 96-তে এক পর্ব একবার হয়েছে, কিন্তু পালানো লাগেনি। তো এবারের পলায়নটার মধ্যে আবার এক মারাত্মক রকম ফের। প্রধানমন্ত্রী পালিয়েছেন, যেহেতু তিনি মূল টার্গেট। তার মন্ত্রীরা কে কোথায় পালিয়েছেন আমরা জানি না, কিন্তু পালিয়েছেন এটা সত্য। মাঝে মধ্যে লুঙ্গি পরা অবস্থায় 2-1জনকে পাওয়া গেছে, অথবা 2-1জনকে পাওয়া গেছে দেশ ছেড়ে পালাতে। কেউ মৃত্যুর শিকার হয়েছেন ওখানে, কেউ আবার নদী নালায় পড়ে আত্মরা হয়ে আছেন। এইগুলো একদিক। আরেক দিক আসেন আপনি, সর্বোচ্চ বিচারালয় অর্থাৎ প্রধান বিচারপতি পালিয়েছেন। এই পালানোর তালিকাটা এত লম্বা, পালাতে পালাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পালিয়েছেন, এমনকি বাইতুল মুকাররমের খতিব সাহেবও পালিয়েছেন। পালানোর আর জায়গা বাকি নাই। মাঝে দিয়ে যদি আবার নিজেরটা না বলি খণ্ডিত হয়ে যায়। সাংবাদিকও পালিয়েছেন কিছু কিছু। তো এই যে পালানো অর্থাৎ দৌড়ে ফার্স্ট হওয়া, কে যে ফার্স্ট হয়েছেন, কার আগে কে দৌড়িয়েছেন, কে সফল হয়েছেন, এটা হয়তো ভবিষ্যতে তালিকা আসবে, কে সবার আগে পালিয়েছিলেন, কে সেকেন্ড হয়েছিলেন, অথবা কে রানার্স আপ হয়েছিলেন। এই যে একটা দুরবস্থা, কেন? তখন পর্যন্ত কিন্তু তাদেরকে কেউ দৌড়ায়নি। 90 সালে আবার একটা রকম ফের ছিল, আরেকটা যে পতন হয়েছে জাতীয় পার্টির সরকারের, কিন্তু আগে ভাগে পালিয়েছে বিরোধী দল। এটা ওই সময় একটা জোক ছিল। মিজান চৌধুরী তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই বছরের সেরা ঘটনা যে পতন হয় সরকারের, পালায় বিরোধী দল। অর্থাৎ তখন একটা সম্মিলিত বিরোধী দল ছিল, জোড়াতালি দেয়া বিরোধী দল, জনাব আসম রবের নেতৃত্বে। সেটাকে বলা হতো সম্মিলিত বিরোধী দল, আর অপোজিশন রসিকতা করে এটাকে বলতো গৃহপালিত বিরোধী দল। ওই গৃহপালিতর এই কালচারটা পরবর্তীতে জাতীয় পার্টি নিজেও রপ্ত করেছে, বিশেষ করে গত 15 বছর আওয়ামী লীগের সাথে কোনো না কোনো একটা ফরম্যাটে। শুরুটা করলো, নামটা দিল ঐক্যমত্যের সরকার, পরবর্তীতে আসলো এটার নাম বোঝাপড়ার সরকার, পরবর্তীতে এটার নাম হলো মিলমিশের সরকার। অর্থাৎ তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে ছিলেন। পরবর্তীতে অর্থাৎ গত কয়েকদিন ধরে তাদের একটা ভাষ্য আসছে বাজারে যে আমরা আসলে থাকতে চাই নাই, আমাদেরকে জোর করে রাখা হয়েছিল, আমরা মাঝে মধ্যে বেরিয়ে যেতে চেয়েছিলাম। তো এর আবার কিছু প্রমাণও কিন্তু আছে। এরশাদ সাহেব একবার বলেছিলেন তিনি আত্মহত্যা করবেন, তাও আবার কি দিয়ে আত্মহত্যা করবেন? পিস্তল দিয়ে। তাও কয়টা দিয়ে? 4টা দিয়ে। 4টা পিস্তল আছে ওনার, উনি 4টা দিয়ে আত্মহত্যা করবেন। তখন দেখা গেল ওনার চিকিৎসা জরুরি হয়ে গেল।
ডাক্তারের বদলে আসলো র্যাব চিকিৎসা দেওয়ার জন্য, ওনাকে তুলে নিয়ে গেল চিকিৎসা দেওয়ার জন্য। তো এরকমটা করতে করতে এবারে নির্বাচনের আগ মুহূর্তে আরেকটা নাটকীয়তা, অর্থাৎ এরশাদ সাহেবের ছোট ভাই জি.এম. কাদের সাহেব, তিনি ভারত থেকে আসলেন। সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করলো কি কথা হয়েছে ভারতে আপনাদের সাথে, বলে যে কথা হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু ভারত না বলা পর্যন্ত আমি সেটা বলতে পারবো না। অর্থাৎ সেটা ওনার কথা ছিল না। তো এখন আবার তারা যেটা বলার চেষ্টা করছেন যে তারা আসলে শেষ দিকে কোনো না কোনোভাবে ছাত্রদের সাথে ছিলেন, এটা তাদের প্রমাণ করতে হয় এখন নানান ঘটনা দিয়ে। তো বাস্তবতা হচ্ছে কাফফারা একটা বলতে একটা শব্দ আছে, অর্থাৎ পরিণতি ভোগ করা বা পরিণাম ভোগ করা। তো জাতীয় পার্টি থেকে এখন কিন্তু কিছুটা রহস্যজনকভাবে মূল জাতীয় পার্টি যেটা, অর্থাৎ জেনারেল এরশাদের জাতীয় পার্টি, যেটা ওনার ভাইয়ের হাত ধরে চলে, বউয়ের হাত দিয়ে আরেকটা চলে, ওইটা না। তো ভাইয়ের হাত দিয়ে যেটা চলে এটা এখনো ইনটেক্ট আছে মোটামুটি, তাদের কেউ গ্রেপ্তার হননি। বিশেষ করে প্রধান উপদেষ্টার শপথের দিন তারাও গিয়েছিলেন, সেটা নিয়ে কথা উঠেছে যে তারা তো গণহত্যাকারীদের সহযোগী বা পার্টনার, তারা কি করে দাওয়াত পায়। 2-3 দিন কিন্তু এটা নিয়ে চলেছে। এর মধ্যে আমরা দেখলাম আবার জাতীয় পার্টি যে আরোগুলা পাশে গেছে, অর্থাৎ তারা বোধহয় যোগফল করলে 6 ডজন জাতীয় পার্টি আছে এখন বাংলাদেশে। জি.এম. কাদের সাহেবের নেতৃত্বে একটা, এরশাদ সাহেবের স্ত্রীর নেতৃত্বে একটা, ওনার এক সময়ের প্রধানমন্ত্রী কাজী জাফরের নেতৃত্বে একটা, সেটার নাম জাতীয় পার্টি জাফর। আরেকটা আছে ডাক্তার মতিন সাহেবের নামে, আরেকটা আছে নাজিউর রহমান মঞ্জু সাহেবের নামে, আর আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের নামে তো একটা আছেই, যেটা 14 দলভুক্ত। কিন্তু বিদেশের নামে কি একটা ছিল কিনা? কয়েকদিন একটা ছিল, একটা মৌসুমে কয়েকদিন ছিল। তো আবার তার সহযোগী বা সহকর্মী ছিলেন এখন এই বিভিন্ন ছড়ানো ছিটানো জাতীয় পার্টিতে যারা আছেন, তারাও বিদেশের সাথে ছিলেন, এবং গর্বের সাথে তারাও বলতেন যে বিদেশের সাথে আমাদের যোগাযোগটা ভালো। কারণ তখন একটা নমুনা তৈরি হয়েছিল যে বিদেশের জাতীয় পার্টিটাও সম্ভবত বিশাল কিছু একটা হয়ে যাবে, ভারতের সাথে তাদের সম্পর্ক ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের চেয়েও বেশি। এটা তাদের নিজস্ব প্রচারণা, বিদেশের প্রচারণা ছিল, তার ফলোয়ার্সরা এই প্রচারণাটা করতেন। তো এই মুহূর্তে একটু তরতাজাভাবে জাতীয় পার্টি 3টা, একটা জি.এম. কাদের সাহেবের নেতৃত্বে, একটা বেগম রোশন এরশাদের নেতৃত্বে, আরেকটা শুধু একজন ব্যক্তির কারণে আলোচিত ব্যারিস্টার পার্থর কারণে, আরেকটা আনোয়ার হোসেন মঞ্জুর নামে আলোচিত। অর্থাৎ এক দলে একজন করেই মোটামুটি, বাদ বাকিদের নাম খুঁজতে হয়, চট করে বলা যাবে না। তো এরকম একটা অবস্থায় মূল জাতীয় পার্টি কিন্তু এখনো কাফফারায় আসেনি, তাদের কোনো ধরপাকড় হয়নি। তারা হয়তো সম্ভবত কিছুটা বিশ্বাস করাতে পারছে, অথবা বিশ্বাস করানোর চেষ্টা করছে যে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম না শেষ দিকে, যেটা আবার 14 দলীয় জোট হাসানুল হক ইনু অথবা রাশেদ খান মেননও বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের এই আজে বাজে কাজের, এই দুষ্কর্মের দায়িত্ব আমরা নেব না। তো ভাগ্যক্রমে তারা যে দিনটা দুপুরবেলায় বলেছেন, ঠিক বিকালে মামলা, সন্ধ্যায় গ্রেপ্তার। তো জাতীয় পার্টি গত কয়েকদিন থেকে বলছে যে তারা ছাত্রদের সাথে ছিল বা এখনো আছে, কে কিভাবে ছিল, কোথায় ছিল, তারা কিছু তথ্য প্রমাণ হাজির করার চেষ্টা করেন, ফটো টটো দেখান কিছু একটা। কিন্তু যারা আন্দোলনকারী অর্থাৎ ছাত্ররা, তারা এটা কতটুকু বিশ্বাস করে সেটা এখনো বলার চূড়ান্ত সময় আসেনি। তো এই অবস্থার মধ্যেও তারা যদি প্রধান বিরোধী দলতে দাবি করতই, তো তারা তাদের আমলে বিরোধী দলের মতো পালাতে হয়নি, আছে, এটা তাদের জন্য একটা ভালো দিক। আবার গোটা দলের জন্য না হলেও জেনারেল এরশাদ কিন্তু একদিক থেকে সৌভাগ্যবান। 91 নির্বাচনে তিনি 5টি আসনে জিতেছেন, যাকে আমরা স্বৈরাচার না বললে হয় না। এই স্বৈরাচার 5টি আসনে জিতেছেন, তাও আবার কোত্থেকে? কারাগারে থেকে। বাংলাদেশের ইতিহাসে সেটা নাই। এরপরেরটা অর্থাৎ 96-তে, সেটাতেও তিনি 5টা আসনে জিতেছেন জেলখানার মধ্যে থেকেই। এরপরে তিনি কোনো না কোনোভাবে ক্ষমতার আশেপাশেই ছিলেন, মন্ত্রী মর্যাদায়, প্রধানমন্ত্রীর বিশেষ দূত অথবা বিরোধী দলীয় নেতা। আবার জাতীয় পার্টির ওনার যে ফলোয়ার্সরা আছে, আজকে মূলত জাতীয় পার্টি নিয়ে আলোচনাটা মনে হয়ে যাচ্ছে একটু বেশি। শেষ করে ফেলি আমি একটা কথা বলে। তো যারা এখন বলছেন যে আমরা সরকারের সাথে ছিলাম না বা নেই, এটা বিশ্বাস করানো একটু সময় লাগবে। কারণ তারা এত ভালোভাবেই ছিলেন, মন্ত্রীও ছিলেন সময়ে সময়ে, অথবা মন্ত্রী মর্যাদায় ছিলেন। আবার তাদের স্ত্রীদেরকেও তারা এমপি বানিয়েছেন, ছেলেদেরকেও এমপি বানিয়েছেন। জি.এম. কাদের স্ত্রী এমপি ছিলেন, রোশন এরশাদ এমপি ছিলেন, ওনার ছেলে এমপি ছিলেন, ওনার এক চাচাও এমপি ছিলেন। অর্থাৎ একটা ঘরোয়া ঘর সংসার কিন্তু সংসদে তারা ছিলেন। তো সরকারের ছানা খেলেন, সন্দেশ খেলেন, শেষ মুহূর্তে সরকারের সাথে আমরা ছিলাম না,
সেটা আরেকভাবে বিশ্লেষণ হচ্ছে। তো রাজনীতিতে বলা হয় যে শেষ কথা বলে কিছু নাই, অর্থাৎ জাতীয় পার্টি ওই সময় যেগুলো ছিল ওগুলোও শেষ কথা ছিল না। এখন আবার যেটা বলছে এটাও কি শেষ কথা কিনা, হয়তো আমাদের কয়েকদিন একটু অপেক্ষা করা লাগবে। জি নিশ্চয়ই। আমি আপনি যেহেতু জাতীয় পার্টির প্রসঙ্গ তুলেন সে কারণে বলতে হচ্ছে, এখানে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোহাম্মদ আল মামুন রয়েছেন। জাতীয় পার্টির প্রসঙ্গে এসে আমরা অন্য কোনো প্রসঙ্গে যাব, সেটা জিএম কাদের সাহেব আজকে বলেছেন যে শেখ হাসিনার দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত, দোষ করলে স্বীকার করা, না করলে অস্বীকার করবে, যেটাই হোক আমি মনে করি বিচার হওয়া উচিত। আজকে জিএম কাদের সাহেব বলেছেন, এমন একটা কথা বলেছেন। তো শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারই শরিক দলের অংশ, যেটি মোস্তফা কামাল ভাই বললেন, যিনি ছানা রুটি খেয়েছেন তিনি কিন্তু এখন আবার বিচার দাবি করছেন। ধন্যবাদ আপনাকে। কমল ভাই বেশ কয়েকটি প্রসঙ্গ উনি তুলে এনেছেন, তার মধ্যে উনি একই সঙ্গে বলেছেন স্বৈরাচার, একই সঙ্গে বলেছেন 91 এবং 96-এ এরশাদ সাহেবের যে জেলখানা থেকে যে 5টি আসনে বিজয়ের কথা সেটি উনি বলেছেন। এটি সারা বাংলাদেশের মানুষ জানে। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে স্বৈরাচার শব্দটির অর্থ এখন ছাত্ররা কি জানে, অর্থাৎ দিনের পরিবর্তনে স্বৈরাচার কথাটি আসলে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং কোন ক্ষেত্রে মানুষ মনে রাখে। এই এতদিন পরের ঘটনা, এখন ছাত্ররা কোন আঙ্গিকে স্বৈরাচার যদি আপনি বলেন, তাহলে ছাত্ররা এখন কাকে স্বৈরাচার বলবে? স্বৈরাচার দিনের পরিপ্রেক্ষিতে যদি স্বৈরাচার পরিবর্তন হয়, তাহলে আমরা মনে করি যে আমরা দেখেছি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার শওকত সাহেব, তিনি উপদেষ্টা হওয়ার পরে এটা বক্তব্য একটি টকশোতে বলেছেন, এরশাদ সাহেব তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনাকে দেশের বাইরে চলে যেতে হবে। তিনি কিন্তু দেশের বাইরে পালিয়ে যাননি। কেন যাননি? এবং তিনি জেলখানা থেকে 5টি আসনে বিজয় লাভ করেছিলেন। তাহলে একজন স্বৈরাচার যে হবে, সে কখনো জেলখানার ভিতর থেকে নির্বাচিত হওয়ার কোনো যৌক্তিকতা বাংলার মানুষ সেটি বিশ্বাস করবে না। এটি একটি ছিল প্রবাদ। যেমন জামাত বিএনপির তকমা দিয়ে একটি দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, একটি জনগোষ্ঠী একটি মতাদর্শের লোককে যেমন চাপ দিয়ে রাখা হয়েছিল, তেমনি জাতীয় পার্টিকে স্বৈরাচারের তকমা দিয়ে সরকার থাকার একটি কৌশল হিসেবে বেছে নিয়েছিল। আচ্ছা, আমরা যদি মনে করি যে উনি বলল যে পতন এবং ক্ষমতা হস্তান্তর দুইটার কিন্তু ভিন্ন প্রেক্ষাপট বা রূপরেখা আমরা মনে করি। হোসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছিলেন। সেই সময়ে আপনি যদি খবরের পত্রপত্রিকা দেখে থাকেন, বা আপনারা তো অবশ্যই জানবেন, ইতিহাস তো আর বিকৃত করা যাবে না, সেখানে লেখা আছে এবং সেখানে আপনার সেই পত্রপত্রিকাগুলায় যে তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন, তিনি তার উপরাষ্ট্রপতিকে একটি পদ সৃষ্টি করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, পালিয়ে যান। আমি একটু আপনাকে সাহায্য করি। আমরা আসলে এরশাদ প্রসঙ্গ তো আমরা বলেছি, উনি নিজেই বলেছিল হস্তান্তর। আর এখনকার পরিবেশ পরিস্থিতিতে যে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে এখনকার জাতীয় পার্টির পরিস্থিতিটা বলবেন। এখন আমি যেহেতু আমার একটি সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমি যেহেতু জাতীয় ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করি, 13 তারিখে আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কোটা সংস্কার আন্দোলনে আমরা সমর্থন দেই। জাতীয় ছাত্র সমাজ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করি, যেটা সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আপনি এখনই গুগলে সার্চ দিলে দেখতে পারবেন। জাতীয় ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলন দিলে আপনি সার্চ দিলে দেখতে পারবেন। 13ই জুলাই। আচ্ছা, তার আগ পর্যন্ত না, 13ই জুলাইয়ের তো প্রথম দিকেই তো শুরু হলো আন্দোলন। জি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে কথাটি বললেন যে সাংবাদিক পালিয়েছেন। কয়েকটি প্রসঙ্গ তিনি বলেছেন। সাংবাদিক পালালো কেন? বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কিন্তু হলুদ সাংবাদিকতা করেছে। সবুজ সাংবাদিকতা যেটা বলেন আপনারা, হলুদ সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কারণে কিন্তু অনেক চ্যানেলে অনেক কিছুভাবে আমাদের তথ্যগুলো প্রকাশ করে নাই বা প্রচারও করে নাই। যখন 13 তারিখে সমর্থন দেওয়ার পরে দেখলাম যে আমার দেশের বাড়ি কিন্তু রংপুরে, 16 তারিখে যখন আবু সাইদ শহীদ হলো, তখন 17 তারিখ সকালবেলা আমরা জাতীয় ছাত্র সমাজের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা একটি কাকরাইলে সংবাদ সম্মেলন ডাকি 17 তারিখ সকাল 11টায়, এবং সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমরা ইনভাইট করি। সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি লিখিত বক্তব্য পাঠ করি, এবং সেখানে আমরা কোটা সংস্কার আন্দোলনে এবং এই যেটা 8 দফা এবং বিভিন্ন দফাগুলো যেগুলো ছিল, সেই দফাগুলোর সঙ্গে আমরা সমর্থন দিয়ে সারা দেশে আমাদের নেতাকর্মীদেরকে বলি যে আমরা মাঠে থেকে এই আন্দোলনকে থাকবো। এবং সেখানে আমরা উল্লেখ করি যে ছাত্রলীগের যে
অত্যাচার এবং নিপীড়নে যেভাবে পাখির মতো মানুষকে গুলি করা হচ্ছে, সেখানে আবু সাইদ রংপুরে যখন গ্রেফতার হয়, সেই শহীদ হয়, তখন আমাদের জাতীয় ছাত্র সমাজের ব্যানারে ঠিক সন্ধ্যা 7:30টার দিকে আমরা বিক্ষোভ মিছিল করি, এবং পরবর্তীতে আমার রংপুর জেলার যে জাতীয় ছাত্র সমাজের যে জেলা সদস্য সচিব আরিফ আলী এবং মহানগর জাতীয় ছাত্র সমাজের সেক্রেটারি জসিমকে র্যাব তুলে নিয়ে আসে সেখানে এবং গ্রেফতারে রাখে। আচ্ছা, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা আমরা থাকছে, আমরা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা তো আমাদের যেতে হবে, কারণ আমাদের ভূমিকাটা কি ছিল আমাদের তো জানাতে হবে। সেটা আমি যেটা বলতে চাচ্ছি বা ভাই যেটা বললো সেটি হচ্ছে যে জাতীয় পার্টির যে গত 15 বছরের অবস্থানটাকে, সেই অবস্থানটাকে আপনি 13 তারিখ থেকে জুন বা জুলাই পর্যন্ত বা আপনি আগস্ট পর্যন্ত বলছেন, এই জাতীয় পার্টির যে অবস্থানটা, সেই অবস্থানটা কথা বলার চেষ্টা করছে, যেটি মনে করেন আজকে জিএম কাদের সাহেব বলেছেন গলায় ফাঁস লাগিয়ে 7 জানুয়ারি নির্বাচনে জাপাকে নিয়েছিল আওয়ামী লীগ। আমি চলে আসতে বারবার চেষ্টা করেছি, কিন্তু বর্জনের সিদ্ধান্ত নিলে বর্জন করতে পারেনি, বিভিন্ন সংস্থা তা করতে দেয়নি। আমাকে কিন্তু গোটা সংস্কার আন্দোলনের বিষয়টা আপনাকে একটু আমাকে পরিষ্কার করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এই যে আমার সেখানে গ্রেফতার করা হলো, তাদেরকে র্যাব তুলে নিয়ে গেল, এবং আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, যিনি প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে, যেখানে আওয়ামী লীগ জামানত হারিয়েছে, সেই লক্ষাধিক ভোটের ব্যবধানে যিনি নির্বাচিত হলেন, তার নামে মামলা দেওয়া হলো। আওয়ামী লীগের জেলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মিলে তার নামে মামলা দেওয়া হলো, তাকে কমিশনার তলব করলো। তাহলে জাতীয় পার্টির যদি ভূমিকা না থাকতো, না আমি এখন এরপরে আমার তিতুমির কলেজের ছাত্র সমাজের যে আহ্বায়ক খায়রুল ইসলাম, তাকে সহ 8 জনকে রামপুরা থেকে গ্রেপ্তার করে নেওয়া হলো। তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাকে রামপুরা টিভি সেন্টারের যে ধ্বংসাবশেষের মামলা বলতেছে যে এখানে ভাঙচুর করা হয়েছে এবং ছাত্র সমাজ জড়িত, তাকে সেখান থেকে রাত 3:30 বাজে তুলে নেওয়া হলো। ঠিক আছে, নিশ্চয়ই এগুলো যেগুলো আপনি বলছেন, এগুলো জাতির সামনে প্রকাশ তো আমরা করতে পারি নাই সেই সকল হলুদ সাংবাদিকতার কারণে, যারা আমাদের এই সকল তথ্য প্রচার করতে দেয় নাই। এবং আমাদের সংবাদ সম্মেলন 17 তারিখ করার পরে, আপনার কাছে আর প্রশ্ন 17 তারিখ করার পরে আমরা যখন সকালে 17 তারিখ করি এবং 17 তারিখ রাতে তখন নেট বন্ধ করে দেওয়া। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। ঠিক আছে, আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা করেছেন, আপনাদেরকে গ্রেফতার হয়েছে, কে হামলার শিকার হয়েছে, সেগুলো আপনি বলছেন, বুঝতে পারেন। আমরা যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা করছি, আমরা তো ছাত্র রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, যেটি হচ্ছে আমিও প্রশ্ন তুলছি না। যে আলোচনাগুলি আজকে জিএম কাদের সাহেব বলেছেন গলায় ফাঁস লাগিয়ে 7 জানুয়ারি নির্বাচনকে নেওয়া হয়েছিল, আওয়ামী লীগ জোর করে নিয়েছিল, এবং তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা বলছেন। আপনি বলছিলেন যে আপনারা হলুদ সাংবাদিকতার কারণের জন্য সেগুলি আপনাদের প্রকাশ করা হয়নি। এখন তো হলুদ সাংবাদিকতা নাই, এখন কারা এই জিএম কাদের সাহেবকে নির্বাচনে বাধা দিয়েছে সেই গোয়েন্দা সংস্থার নাম তো সবাই বলছেন। আজকে দেখতে পাচ্ছি যে আমি বলি আপনাকে, যখন কারা আপনার জানা আছে কিনা, কারা ওনাকে এই করেছিল? অবশ্যই আমার জানা থাকবে না কেন, কারণ আমি সেদিন দোতলায় সরাসরি ছিলাম। সেখানে আমি বলি যে কারা আসছিল, তাদের পোশাকে সেই সময় তো আমরা তাদেরকে ওইভাবে চিনতে পারিনি, তবে আমার যতটুকু হয়েছিল সেদিন, কি হয়েছিল? আচ্ছা, সেদিন আমাদেরকে স্যার বলেছে যে আমরা আজকে প্রেস কনফারেন্স করে, কারণ আগের দিনে আমাদের নেতাকর্মীদের তিনি মতামত নিয়েছেন যে তিনি কি করবেন, তখন সেই মত বিনিময়ে আমরা ছিলাম। আমার সংগঠনের পক্ষ থেকে আমি মত দিয়েছি যে আপনাকে এই মুহূর্তে সংসদ থেকে পদত্যাগ করা উচিত। করেছিলেন? এবং সংসদ থেকে পদত্যাগ করা উচিত, সেজন্য তিনি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সেদিন, এবং সংবাদপত্র, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সেদিন সেখানে উপস্থিত ছিল। জি, সেই প্রিন্ট মিডিয়ায় তিনি যখন যাবেন, ঠিক সেই মুহূর্তে পার্টি অফিসের সামনে আমরা দেখেছি যে প্রায় শতাধিকের উপরে পুলিশ সদস্য তাকে পার্টি অফিস ঘেরাও করলো। তখন নিচে আমাদের স্বেচ্ছাসেবক দলের যে এখন সদস্য সচিব এবং প্রেসিডিয়াম লোটন ভাই, আমাদের সাবেক ছাত্রনেতা, এবং হেলাল ভাই সহ অনেকে সেদিন দেখেছি আমরা যে উনি মিছিল করতেছে, এবং যে পার্টি অফিসে পুলিশ কেন, পুলিশের ঘেরা থাকার সময় আমি তখন দোতলায় স্যার তো দোতলায় একটা রুমে, তার রুম থেকে তাকে বের করা হলো। রুম থেকে বের করা হয়ে তার পাশের যে তার একটা মিটিং রুম আছে, বের করা হলো যে সাদা পোশাকে ওখানে সংস্থার লোক ছিল, ডিজিএফআইয়ের 3 থেকে 4 জন, এবং পুলিশের সেখানে যে গুলশান জোনের যে ডিসি, তার সঙ্গে আমার তখন তর্কাতর্কি হচ্ছিল পাশের রুমে, এবং আমি তখন স্টিল ছিলাম। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন, আমাদের কয়েকজন ছাত্রনেতা ছিল, আমরা ছিলাম পাশের রুমে, এবং স্যার যে রুমটাতে স্যারকে ঢুকানো হলো, এবং স্যার সহ সেই রুমের মধ্যে 5 জনকে ঢোকানো হলো। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চুন্নু, এবং আমাদের সেদিন আমি তখন আমাদের পক্ষ থেকে বললাম যে এইভাবে আপনারা দরজা বন্ধ করতেছেন কেন? তখন আমাদের প্রেসিডিয়াম কো চেয়ারম্যান যে বর্তমানে,
এবং মেয়র, তৎকালীন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, আমি গেটটাকে এইভাবে খুলে ওনাকে তখন ভিতরে প্রবেশের জন্য আমি বলি যে উনি থাকবে, উনি পার্টির কো-চেয়ারম্যান। এই আনোয়ার ইসলাম মাহমুদ, চুন্নু সাহেব এবং জেএম কাদের সাহেবকে এক রুমে নিয়ে গেল এবং নিয়ে গেল কারা বলছিলেন আপনি? ডিজিফাই লোক ছিল, এনএসআই ছিল, এবং গুলশান জোনের যিনি গুলশান এলাকার যিনি ওসি এবং গুলশান জোনের যিনি ডিসির দায়িত্বে ছিল, তার সঙ্গে বেশ কয়েকজন এডিসি এবং ব্রিগেডিয়ার সেনাবাহিনীর ব্রিগেডিয়ার সংস্থার যিনি ছিলেন এনএসআই ডিজিফাই, উনি ছিলেন। আচ্ছা, নাম মনে পড়ছে না, নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। জি জি, দায়িত্বে ছিলেন তিনি তখন ঢুকালেন, এবং আমরা তখন বললাম যে যেহেতু এনারা দুজন কো-চেয়ারম্যান, তাহলে একজন কো-চেয়ারম্যান অতিরিক্ত থাকলে তো আর সমস্যা নেই। আমরা তখন মেয়র মোস্তাফিজুর রহমানকে আমি রুমে ঢুকায় দেওয়ার জন্য খুব জোরালোভাবে চেষ্টা করি এবং তিনি আটকে আমাকে ওখানে নিয়ে যায়। একটা বিরতি নেই মিস্টার মামুন, আমরা আপনার নাম মনে করতে থাকুন, দেখেন নামটা মনে আসে কিনা। আর একটা বিষয় কামারপাটি খেয়াল রাখবেন, আমরা দেখেছি যে জিএম কাদের সাহেব তার স্ত্রীর নমিনেশন নিয়ে একটা পাল্টাপাল্টি 30টা না 15টা না 17টা না 11টা এগুলো নিয়ে একটা চলছিল। সেই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো, যেহেতু আজকে জাতীয় পার্টির প্রসঙ্গ কোনো না কোনোভাবে উঠে গেলো, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। এই আলোচনায় আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের দুজন অতিথি ফিরে আসবো, আপনাদেরকে আমাদের সাথে থাকবার অনুরোধ রইল। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে ফিরে এসেছে। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা কামাল, রয়েছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আল মামুন। আমরা আসলে জাতীয় পার্টির যে অভিযোগগুলো যেগুলি গণমাধ্যমে আসছিল এবং একই সাথে যে বিষয়গুলো হচ্ছিল, যে জিএম কাদের যেটা বলেছিলেন তাকে জোর করে নির্বাচনে নেওয়ার কথা বলা হচ্ছিল, এবং ছাত্র সমাজের সভাপতি তিনি বললেন যে সেই সময়কার কথা কিভাবে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা তাদেরকে আটক করেছিলেন। কিন্তু যে বিষয়টি বারবার আসছে সেটি হচ্ছে যে 2014 থেকে 24 সাল পর্যন্ত, যেহেতু আজকে জাতীয় পার্টির প্রসঙ্গে আলোচনা আসছে এবং ছাত্র সমাজের নেতা আসছে, তো 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত আসলে এই সময়কার আসলে জাতীয় পার্টির প্রেক্ষাপটটাকে আপনি কি? জি, প্রেক্ষাপটটা খুব ইন্টারেস্টিং। আবার প্রেক্ষাপটটা বলতে গেলে একটু আগের দিকেও যেতে হবে। জি জি, সেটা ছিল জেনারেল এরশাদ সাহেবের একটা বৈশিষ্ট্যের মতো। তিনি যেহেতু আমাদের মামুন ভাই বলেছেন যে গণমাধ্যম বা সাংবাদিকরা অথবা হলুদ সাংবাদিকরা ওনাদের কথাগুলো ঠিকভাবে আনেনি, এটা সত্য। ঠিকভাবে মানে ওনাদের মতো আনেনি, এটার অর্থ হচ্ছে ঠিকভাবে না আনা। তো যারা জাতীয় পার্টি বিট করে তারা খুব টেনশনে থাকে যে সকালে হয়তো জেনারেল এরশাদ একটা বললেন বা প্রেসিডেন্ট এরশাদ বললেন অথবা বিরোধী দলীয় নেতা এরশাদ বললেন, ঠিক দুপুরে দেখা যায় তিনি আরেকটা বলেন। তো সকালের নিউজটা দুপুর পর্যন্ত কারেকশন করতে করতে সন্ধ্যায় গিয়ে দেখে যে আরেকটা বলেন। এতে করে ওদের এই ঝামেলা এড়ানোর জন্য কখনো কখনো জাতীয় পার্টি নিয়ে একটা যন্ত্রণা পোহাইতে হয়, সিদ্ধান্তে যাওয়া যায় না। আপনার মনে থাকার কথা, 14 নির্বাচনের আগে এরশাদ সাহেব বললেন যে আমি আওয়ামী লীগের সাথে নির্বাচনে কেন বেহেশতেও যাব না। আচ্ছা, বেহেশতেও যাব না আওয়ামী লীগের সাথে আমি। তো আমরা জাতীয় পার্টি যারা দীর্ঘদিন থেকে করি তারা তাদের নার্ভটা বুঝে নেই। আপনি জাতীয় পার্টি বিট করেছি? আচ্ছা, বুঝে নিয়েছি যে তিনি নির্বাচনে আসলে যাচ্ছেন। এটার অর্থ হচ্ছে আসলে তিনি নির্বাচনে যাচ্ছেন। সর্বশেষ 24-এর নির্বাচনের আগেও দেখেন তারা যাবেন না, দলীয়ভাবে যাবেন, মহাজোট আবার তাজা করবেন অথবা এককভাবে যাবেন। তখন দেখা গেল তারা গেলেন, যাওয়ার পরে কতজনের টাকা এনেছেন বা কতজনের টাকা পেয়েছেন নির্বাচনের খরচ, সেটা কয়জনে ভাগ করে নিয়ে ফেলেছেন, এটা তারাই কিন্তু বলা বলি করছেন। এদিক দিয়ে আবার সুবিধা আছে, জাতীয় পার্টির তথ্যের জন্য খুব খুঁজতে হয় না। 3-4 জনের সাথে কথা বললে আপনি ইনফরমেশনটা মোটামুটি ফিল্টারিং করে নিয়ে নিতে পারেন যে আসল খবরটা, নিজেরা তথ্য দিয়ে দেন যার সুবিধা মতো। তো এসব করতে করতে জেনারেল এরশাদ যখন ক্ষমতায়, তখন ওনার প্রথম দিকে পদ ছিল CMLA, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। আর তাদের তখনকার প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী এগুলো খুব ধরতেন, কাজী জাফর আহমদ এগুলো খুব ধরতেন। দলের মধ্যেও তারা কথা বলার একটা অভ্যাস ছিল। তারা CMLA এটার অ্যাব্রিভিয়েশন করেছিলেন ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্স, অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছি ওটা বাদ। তারা এইভাবে তর্জমা করেছেন, অর্থাৎ তিনি কোনো কথায় অটল থাকেন না। তো এরকম অবস্থায়ও কিন্তু জাতীয় পার্টি ভ্যালু তৈরি করেছে, যেহেতু আওয়ামী লীগের সাথে তারা ছিল। ভাই বোনের সম্পর্কও কিন্তু তারা জাতীয়ভাবে জানিয়েছেন। তখনকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জেনারেল এরশাদের সম্পর্কটা হচ্ছে ভাই বোন বলে কী করবেন, এই উন্নয়ন, এই অগ্রগতি, এই প্রগতি তারা নিয়ে যাবেন। তাদের বৈশিষ্ট্যটা কিন্তু এরকম। ওইরকম অবস্থায় সাংবাদিকদের পক্ষে চট করে তাদের একটা নিউজ শোনা মাত্র লিখে ফেলা, এটা বড় কঠিন। তো সর্বশেষ এখন এসে যেটা হয়েছে, তাদের প্রমাণ করতে হচ্ছে যে তারাও
শিক্ষার্থীদের সাথে ছিলেন। তো ওই প্রমাণ করতে এসে তাদের ইউটিউবে কবে পাওয়া যাবে, গুগল সার্চ দিলে কবে পাওয়া যাবে, এরই মধ্যে তাদের কিন্তু ওইটা শরণাপন্ন হতে হচ্ছে। এটাও কিন্তু এক ধরনের কাফফারা, পরিণতি। স্রোতের সাথে মিশতে গেলে, আমি তো শুরুতেই বললাম যে তাদেরকেও কিন্তু প্রায় শনাক্ত করে ফেলা হয়েছিল যে তারা আন্দোলনকারী হিসাবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের যোগ্যতা রাখেন কিনা। খুব বিতর্ক ছিল এটা নিয়ে কয়েকদিন। তো মাশাআল্লাহ তারা গত কয়েকদিন এটা কিছুটা কভার করতে পেরেছেন। তাদের কারো বিরুদ্ধে সম্ভবত এখনও মামলা হয়নি, বরং 14 দলে যিনি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, ওনার নামে হয়েছে, বা ওনাদের অপোজিটে যিনি ছিলেন ওই যে কাজী ফিরোজ রশিদের নামে হয়েছে, রওশন এরশাদপন্থী যিনি, তার নামে রওশন এরশাদপন্থী। যদিও তারা কিন্তু আরো আগ থেকেই সরকারের বিরোধিতা শুরু করেছিল, এবং তারা বলেছিল যে আমাদেরকে শুধু গৃহপালিত নয়, আজ্ঞাবহ বিরোধী দল বানানো হয়েছিল, চাকর বাকর বানানো হয়েছিল। এটা কি বলছে রওশনপন্থীরা, কাজী ফিরোজ রশিদ যেটা নিয়মিত বলতেন, অর্থাৎ গত 5-6 মাস ধরে বলা শুরু করেছিলেন, অর্থাৎ স্রোতের সাথে মেশার একটা চেষ্টা করেছেন, কিন্তু পারেননি সম্ভবত এখন পর্যন্ত। সামনের দিনগুলোতে কি হয় এটা অপেক্ষা করে দেখতে হবে। ওই তুলনায় এই জাতীয় পার্টি কিন্তু ভাগ্যবান মোটামুটি। তারা যেভাবে বলুক, প্রমাণ দিক, মানে জিএম কাদের জাতীয় পার্টি, জিএম কাদের জাতীয় পার্টি, যদিও তাদের মধ্যে বিতর্ক আছে যে স্ত্রীর জাতীয় পার্টি অরিজিনাল নাকি ভাইয়ের জাতীয় পার্টি অরিজিনাল, কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা দেখা যাচ্ছে ভাইয়েরটা বড় সড়ো আছে এখনো। তো আগামী নির্বাচন পর্যন্ত কি হয় সেটা দেখার বিষয়। কারণ রওশন এরশাদ গত তাদের অনুষ্ঠানটাতেও বলেছেন যে নির্বাচনে প্রার্থী হয়েছে জাতীয় পার্টির, কিন্তু তারা পোস্টার দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এরশাদের ছবি বাদ দিয়ে দেয়। তো সেটার বাস্তবতা হচ্ছে যে বাজার রেট অনুযায়ী, যে বাজারে এখন দর ভালো প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অতএব তারা এরশাদের ছবি মুছে দিয়ে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর ছবি লাগিয়েছে নির্বাচনী পোস্টারে। আচ্ছা, তো এরপরও তারা যদি বলতে চায় বা প্রমাণ করতে চায় যে আমরা এই সরকারের সাথে ছিলাম না বা নাই, এটা প্রমাণ করা একটু কঠিন হবে। হয়তো চেষ্টা আছে তাদের, সিরিয়াসলি চেষ্টা করলে, মনে প্রাণে চেষ্টা করলে, আর যদি ডেলি প্রতিদিন সকাল সন্ধ্যা রাতে কথা না বদলায়, একটা জায়গাতে থাকে। এই যে মামুন ভাই এখন যেগুলো বলছেন, যারা দর্শক আছেন আপনি জরিপ করে দেখতে পারেন, তারা প্রশ্নবিদ্ধ শুনছেন হয়তো মনোযোগ দিয়ে, যে এই কথাগুলো আগামীকাল বলবেন কিনা অথবা আরেকটা বলবেন কিনা। এটা আমরা নির্বাচনের সময় কিন্তু মহড়া দেখেছি প্রত্যেক দিন। যিনি আজকে বেগম রওশন এরশাদের পক্ষে আছেন, সন্ধ্যায় তিনি আবার জিএম কাদের সাথে আছেন, বলছেন ওইটাই অরিজিনাল জাতীয় পার্টি। এরকম একটা কালচারের মধ্যে দিয়ে যেহেতু এগোচ্ছেন, তাদের মূল স্রোতে আসতে আরেকটু কষ্ট বোধ করতে হবে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য। আমরা মিস্টার মামুনের সাথে শুনতে চাই যে পোস্টারের কথা বললেন, প্রার্থী হচ্ছে গিয়ে জাতীয় পার্টির, কিন্তু পোস্টারের ছবি হচ্ছে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী। এটি আমাদের চোখেও বেশ কয়েকটি পোস্টার পড়েছিল, সবার না। 300 আসনের মধ্যে 4 থেকে 5 জনের নামে আমাদের কেন্দ্রে কিন্তু অভিযোগ দেয়া হয় যে এই ধরনের পোস্টার পাওয়া গেছে। কারণ এখন তো প্রচারণা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারকে অনেক সময় বিকৃত করেও বিভিন্নভাবে কেউ পোস্টার করে। বিকৃত ছিল, কিছুটা বিকৃত। আমরা পরে যাচাই বাছাই করে দেখেছি আসলে দলের মধ্যে আমাদের যারা আছে, জিএম কাদের স্যার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, 2 জনকে অলরেডি কুমিল্লার 2 জনের নামে উনি ব্যবস্থা নিয়েছেন অভিযোগ দেওয়ার পরে। না, আপাতত একজন প্রধান নেতারও পোস্টারের মধ্যে পাওয়া গিয়েছে। প্রধান কার পাওয়া গিয়েছে? চুন্নু সাহেবের পোস্টারও তো পাওয়া গিয়েছে। চুন্নু সাহেবের পোস্টারে, যদি চুন্নু সাহেবের পোস্টারে পাওয়ার পরে তিনি সেটা বলেছেন যে এটি মানে পোস্টার যিনি করেছেন তিনি তার পোস্টারে করেননি। মানে আপনার সমর্থক থাকে, দেখা গেছে যে উনি ওনার এলাকার আওয়ামী লীগের অথবা ওনার এলাকার কেউ একজন পোস্টার ওনাকে হয়তো সৌজন্যভাবে বিভিন্নভাবে পোস্টার করে বিতর্কিত করতে পারে। যেমন গতকালকে দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছে যে তিনি এস আলমের গাড়িতে চলেননি, কেউ একজন নিয়ে এসেছে তার গাড়িতে চলে এসেছে। মানে বিষয়টা থাকে যে কিছু বিকৃত করার বা কিছু ভাবে তাকে করার। কিন্তু এই যে স্টেটমেন্ট যে বললেন যে দেশের বিভিন্ন মানে প্রেক্ষাপটে আন্দোলন সংগ্রাম শুধু রাজপথে থেকেই আন্দোলন সংগ্রামের একটা অংশ যেমন থাকে, তেমনি সংসদে সেই গঠনমূলক সমালোচনাগুলো করাও কিন্তু একটা বিরোধী দলের দায়িত্ব। সেই বিরোধী দলে থেকে কিন্তু জিএম কাদের স্যার উনি কিন্তু সেই 3 তারিখ থেকে উনি কন্টিনিউয়াস যে এই ছাত্র আন্দোলনের ব্যাপারে উনি কন্টিনিউ কথা বলেছেন এবং স্টেটমেন্ট দিয়েছেন। শুধু এটা না, 3রা আগস্ট থেকে, 3রা আগস্ট না, 3রা জুলাই থেকে, 3রা জুলাই তিনি সংসদের সমাপনী যে অধিবেশন, সেই অধিবেশনে তিনি বলেছেন যে বৈষম্য কথাটা প্রথম তিনি বলেছেন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে যে বৈষম্য আমাদের চলে আসতেছে সেখানে মুক্তিযোদ্ধা কোটায় এত শতাংশ থাকা উচিত নয়, 30%, এবং সেটি একটি জনগোষ্ঠী, পিছুপা যে জনগোষ্ঠী আছে, অবহেলিত জনগোষ্ঠী, তাদের জন্য থাকতে পারে, কিন্তু সেটার মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি পর্যন্ত যাওয়ার কোনো যৌক্তিকতা শিক্ষার্থীরা মনে করে না। সেটি
তিনি তার সমাপনী ভাষণে তিনি উল্লেখ করেছেন। এবং পরবর্তীতে প্রত্যেকটি সময়ে এবং প্রতিদিনের গণমাধ্যমগুলো এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া কিন্তু তার বক্তব্য স্পষ্ট আছে এবং তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন। আমরা তাকে চেয়েছিলাম যে তিনি সংসদ থেকে পদত্যাগ করার জন্য, কিন্তু আপনি এটুকু আপনারা অবশ্যই জানেন যে গত সময় আমরা যখন দেখেছি যে তিনি সংসদে একবার বয়কট করার পরেও দেখা গেছে যে বিভিন্ন সংস্থার লোকজন অন্যান্য এমপিদেরকে সংসদে বাইরে যখন নিয়ে বিভিন্নভাবে দাঁড় করিয়ে রেখেছে, তখন তিনি যেতে বাধ্য হয়েছেন। এবং আমরা দেখেছি উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, উনি সংসদ তখন বয়কট করেছিলেন। এবং তার পরবর্তীতে তিনি সমস্ত সংসদ সদস্য যারা জাতীয় পার্টির ছিল তারা একটি রেজুলেশন করে স্পিকার বরাবর চিঠি দিয়েছিল। সে সময়টি স্পিকার ওনাকে বিরোধী দলীয় নেতা হিসেবে ওনাকে গ্রহণ করেননি। মানে এতগুলো এমপি, মানে ওনার যতজন আছে তার মানে অধিক সংখ্যক সংসদ সদস্য তাকে বিরোধী দলীয় নেতা করার জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছিল। তখন তাকে বিরোধী দলীয় নেতা করা হয়নি বলে যে, এবং শেষ পর্যন্ত তাকে বিরোধী দলীয় নেতা করা হয়নি। এটি মানে কিভাবে দেখবেন আপনি? সরকার তো সবকিছুই নিয়ন্ত্রণ করে। সরকারের যদি সঙ্গে থাকাই হয় তাহলে দুর্নীতি এবং যত ধরনের বৈষম্যর বিষয় আছে যে সেক্টরগুলো, সেগুলো স্বাস্থ্য থেকে চিকিৎসা, শিক্ষা, সব সেক্টরেই তিনি বিরোধিতা করে। প্রতিদিন তার স্টেটমেন্ট আছে, জাতির কাছে এগুলো আছে, কিন্তু জাতির কাছে হয়তো মানে বিশ্বাসযোগ্যতার বিষয়টা হচ্ছে কি, সেটা হলো আপনার বিশ্বাসযোগ্যতার জন্য আমি চেষ্টা করব, চেষ্টা করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যে জাতির কাছে প্রকাশ্য করতে হবে। এখন সংস্কার শুধুমাত্র আমরা মনে করি যে এই বিভিন্ন সেক্টরে সংস্কার না, আমরা মনে করি প্রত্যেকটা দলের মধ্যেই এখন সংস্কার করার, আমরা মনে করি যে সংস্কারের দায়িত্ব আমি মনে করি। তবে এক কথা আপনি বলতে পারবেন কিনা, জাতীয় পার্টি রওশনের সাথে জাতীয় পার্টি 4-5টা রয়েছে যেটি, এবং এর মধ্যে এই বিরোধের নিষ্পত্তি কি হবে না কিনা, কিভাবে এক কথা বলবেন? আমি একটু বিরতিতে যেতে চাই। বুঝি নাই আপনার। জাতীয় পার্টি জিএম কাদের যেটি বলছিল যে ভাই এখন প্রতীক নির্বাচন করছেন, জাতীয় পার্টি রওশনের সাথে এর আগে আমরা দেখেছি কয়দিন বিদিশা, এর আগে মতিন, নানা জাতীয় পার্টি, এত জাতীয় পার্টির মধ্যে আসলে কি হবে? এক কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা ছাত্র আন্দোলনে লক্ষ্য করেছি, গত যে ছাত্র আন্দোলনের দেখেছি আমরা যে এটিকে কঠোর হস্তে দমনের জন্য একটি বিজ্ঞপ্তি আসে বেগম রওশনের সাদের কাছ থেকে, যে ছাত্রদেরকে কঠোর হস্তে দমনের জন্য তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছিল এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যা আপনাদের কাছে আপনারা ভালো জানেন। এবং কেন? কারণ জিএম কাদের বলেছেন ছাত্রদের পক্ষে, এই জন্য তিনি সরকারের সুবিধা নেওয়ার জন্য তিনি বিরুদ্ধে বলেছেন। মানে দেবর ভাবির এখন পাল্টাপাল্টি এখন সুযোগ নেই, সেটা জনগণের সাথে জিএম কাদের ছিল এবং জনগণের ভাবি আরেকটা বলবেন, ভাবি যেটা বলবেন জিএম কাদের, তারা সবসময় সরকারের সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, এজন্য তারা সেটা চেষ্টা করবে। এবং এখন আমরা জনগণের সঙ্গে থাকার চেষ্টা করেছি এবং জনগণের সঙ্গে আমরা আসলে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে কথা বলবার চেষ্টা করবো। আর একটা ছোট্ট বিষয় যদি এক কথায় উত্তর দেন, এই যে জিএম কাদেরের স্ত্রীকে নিয়ে নির্বাচনের যে প্রেক্ষাপটটা, একটা জাতীয় পার্টির মধ্যে একটা অনাস্থা তৈরি হয়ে গেল, তার নমিনেশনটা নিয়ে তারা অনেকগুলি সিট পাবার কথা, দেখা গেল ওনার সিটটা পাবার জন্য অনেকগুলি সিট যেটি তারা হারালো। এই এক কথা যদি উত্তর দেন। না, এটি হচ্ছে কি, মানে এটি সঠিক না। যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদের একটা পক্ষ এই জিনিসটি বলে প্রচার করার চেষ্টা করেছে যে উনি ওনার ওয়াইফকে এমপি করার জন্য বা ওই সিটটা কনফার্ম করার জন্য এটি করার চেষ্টা করেছে, কিন্তু আসলে সঠিক নয়। সঠিক হচ্ছে যে উনি চেয়েছিল যে জনগণের স্বার্থে যদি নির্বাচনে না যাওয়ার যে প্ল্যাটফর্ম সেটি উনি বেছে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ওনাকে বাধ্য হয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে ওনাকে নির্বাচন করতে হয়েছে। সেখানে আমরা দেখেছি যে জিএম কাদের সাহেবের ওয়াইফ শরীফা কাদের তিনি 3-4 হাজার বা 5 হাজার ভোট বোধহয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে, এবং উনি কোন প্রতীকে নির্বাচন করেছিলেন? নাঙ্গল মার্কা, যেখানে নৌকার কোনো প্রতীক ছিল না, সেখানে 4-5 হাজার ছাড় দেওয়া আসনে নির্বাচন করে কত ভোট পেয়েছিলেন মনে হচ্ছে কি আপনার? না, সত্যি কথা বলতে কি আসলে সেই সময় তো ভোটের জামানত থাকেনি। সত্যি কথা বলতে সেখানে ভোটের কোনো অবস্থাই ছিল না, সেখানে তো নৌকা মার্কা কেউ নির্বাচন করেনি। সেটা হচ্ছে যে নির্বাচনের পদ্ধতিগত কারণে হয়তো, যেটা বললাম যে হয়তো সংস্থার যারা লোকজন ছিল তারা তো এটি টোটাল পরিচালনা করেছে, স্বতন্ত্র প্রার্থীকে জিতিয়ে দিয়েছে। সেটা আপনারাই জানেন ভালো করে, সারা দেশের জনগণ জানে। সেই ভোট তো আসলে হয়নি, ভোট হলে তো আর সেখানে জনপ্রতিনিধি নির্বাচনের যে জায়গা, সেই জায়গাটা হয়নি বলতে গেলে তো জাতীয় পার্টি জিএম কাদের সাহেব তো সে ভোটে নির্বাচিত নয়। তাকে তো এখন হোসাইন মোহাম্মদ এরশাদ স্যারকেও তো সিএমএস এ উনি তো রুগী, ওনাকে তো যদি জিতিয়ে দেওয়া হয় যে আপনি শপথ অনুষ্ঠানে আপনাকে আসতে হবে, ওনাকে জোর করে যদি শপথ অনুষ্ঠানে নিয়ে আসে সেরকম পরিস্থিতি তৈরি হয়। নমিনেশন পেপারে সই করেন, এটা সঠিক কিনা?
কে মানে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে যখন নির্বাচিত করা হলো না, উনি মনোনয়ন পেপারে উনি স্বাক্ষর করেনি, এবং 270 জন, আমাদের 300 জনের মধ্যে 270 জনকে উইথড্র করার উনি নির্দেশ দিয়েছিলেন, এবং 270 জন অলরেডি উইথড্র করেছিল। 270 জনে উইথড্র করেছিল, এবং বাকিদেরকে বলা হয়েছে, তাদেরকে সংস্থার লোকজন জোর করে তাদেরকে বলা হয়েছে যে তারা এমপি নির্বাচিত হয়ে গেছে, মানে তাদেরকে জোর করে এমপি বানায় দিয়েছে, এমপি জোর করে তাদের প্রয়োজনে এমপি করেছে। তার মানে এরশাদ সাহেবকে জোর করে বানিয়ে দিয়েছে। অবশ্যই যে জোর করে বানিয়ে তাহলে সেই তিনি জোর করে হওয়া এমপি, স্বাক্ষর করা হওয়া, বিনা স্বাক্ষরের এমপি তিনি সংসদে কথা বলেছেন, যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করেছে। আচ্ছা, এবং তার নামে মঞ্জু হত্যা মামলা ছিল, এবং বিভিন্ন ধরনের তিনি নির্বাচনের নমিনেশন পেপারে স্বাক্ষরও করেননি, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি, তিনি সিএমএইচ থেকে নির্বাচিত হয়ে গিয়েছেন। এবং তাকে যখন সিএমএস এ নিয়ে যাওয়া হয়, সেই সময়ও আমি তার বাসায় প্রেসিডেন্ট পার্কে আমি ছিলাম। বেশ, একজন উপযুক্ত সাক্ষী পাওয়া হলো। আমার মনে হয় যে জানা যাবে যে আসলে কিভাবে এরশাদ সাহেবকে জোর করে নির্বাচনে নির্বাচিত করা হলো, যেখানে তিনি নির্বাচনের নমিনেশন পেপারে স্বাক্ষর করেন। প্রিয় দর্শক, আমরা আসলে এই আলোচনাটা অনেকক্ষণ করেছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। কি কারণে জন্য আলোচনাটা উঠলো, যেহেতু আমাদের মোস্তফা কামাল ভাই প্রসঙ্গটা তিনি জাতীয় পার্টি বিট করতেন, এবং একই সাথে জিএম কাদের সাহেবও আজকে বেশ কয়েকটি কথা বলেছেন তাদের দলের পক্ষ থেকেও, এবং আজকে যেহেতু ছাত্র নেতা রয়েছেন। আমরা একটু চেষ্টা করবো একটা বিরতির পরে আমাদের সম্মানিত ডাক্তার আব্দুল আহাদ, যিনি ঢাকা মেডিকেল কলেজের যারা ডাক্তার রয়েছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং একই সাথে তিনি তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে। আমরা ডাক্তার আব্দুল আহাদ ওনার অপেক্ষায় থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আল মামুন। আমরা অনলাইনে একটু যুক্ত করে নিচ্ছি ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকদের মুখপাত্র ডাক্তার আব্দুল আহাদকে আমরা একটু যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের উপর হামলা নিয়ে একটি ঘটনা ঘটেছে, এবং সেখানে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দিয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি ডাক্তার আব্দুল আহাদ এবং তার সহকর্মীরা ইতিমধ্যেই তারা কিন্তু তাদের সেই কমপ্লিট শাটডাউন থেকে জনগণের সেবা দিবার জন্য, স্বাস্থ্য সেবা দিবার জন্য তারা কিছুটা আমি দেখেছি এগিয়ে এসেছে, এবং পুরোপুরি এগিয়ে আসবেন বলে আমি প্রত্যাশা করছি। এবং ডাক্তার আব্দুল আহাদ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন? জি জি, আছি। আপনি একজন তরুণ চিকিৎসক। আমি সর্বপ্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কোভিড-19-এ যখন সারা দেশের মানুষ যখন ঘরের দরজা বন্ধ করে বসেছিল, যখন ভাইয়ের লাশ, বাবা ছেলের লাশ যখন দাফন করতে যেতে পারেনি, ঠিক সেই সময় কিন্তু কোভিড-19-এ আপনারা আমাদেরকে স্বাস্থ্যসেবা সহ আমাদেরকে নানাভাবে চিকিৎসা প্রদান করেছেন। সে কারণে জন্য আজকে আবারও একজন ঢাকা মেডিকেল কলেজের উপযুক্ত একজন চিকিৎসককে পেয়ে আমরা আমাদের এই স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবার সাথে যারা জড়িত তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, সেলিউট জানাচ্ছি, আপনাদের প্রতি একটা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ডাক্তার আব্দুল আহাদ, আপনি কি একটু বলবেন যে এখন সর্বশেষ অবস্থাটা কীভাবে চলছে? আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে আউটডোর খোলা হবে, 1টা পর্যন্ত চলবে। এখন সর্বশেষ অবস্থাটাকে আপনারা কীভাবে আপনাদের মধ্যে আপনারা নিজেরা সমন্বয় করেছেন? জি, আপনি অলরেডি জানেন, আমরা বারবারই প্রেস ব্রিফিং করেছি যে গতকালকে থেকেই আমরা ইমার্জেন্সি সেবায় চলে গিয়েছি, এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় নুরজাহান ম্যাডাম যখন এসেছিলেন, এবং তার সাথে আমরা বৈঠক করেছি, এবং আমরা তাদের কাছ থেকে যথাসম্ভব আশানুরূপ বক্তব্য পেয়েছি, এবং এই বক্তব্য পাওয়ার পরেই আমরা মূলত আমাদের ইমার্জেন্সি কাজে ফিরেছিলাম। এবং আজকে আমরা যখন দেখেছি, আমাদের আলটিমেটাম ছিল যে আজকে রাত 8টার মধ্যে যদি অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে পারেন প্রশাসন, তাহলে আমাদের কর্মসূচি থেকে উইথড্র করে আমরা কাজে ফিরে যাব, এবং যথেষ্ট পরিমাণে যদি আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়, আমাদেরকে প্রশাসনিকভাবে সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমরা আসলে কাজে ফিরে যাব। তো সেই আশ্বাসে বিভিন্ন মেডিকেল কলেজে দেখেছি যে আর্মি সহ বিজিবি, পুলিশ যথেষ্ট পরিমাণে নিয়োগ হয়েছে, এবং আমরা কাজে ফিরেছিলাম, এবং ইমার্জেন্সি সার্ভিস চালু ছিল। এবং যেহেতু আজকে সকালবেলা আমরা নিউজ পেয়েছি যে গ্রেপ্তার হয়েছে অপরাধী, ঢাকা মেডিকেল কলেজের একজন অপরাধী, এবং সরোয়ার্দী মেডিকেল কলেজের 4 জন অপরাধী। 2 মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেলে, সরোয়ার্দী মেডিকেলে, মুগদা মেডিকেলে ডিফারেন্ট ইনসিডেন্টসে ডক্টরদের উপরে হামলা হয়েছিল। তো ঢাকা মেডিকেল কলেজের যে ইনসিডেন্ট, সেখান থেকে একজন অপরাধী, এবং সরোয়ার্দী মেডিকেল কলেজের যে ইনসিডেন্ট, সেখান থেকে 4 জন অপরাধী মূলত গ্রেপ্তার হয়েছে। তো এই আশ্বাসের উপরে ভিত্তি করে আমরা আরো নীতিগতভাবে ফিরে আসি যে আমরা আন্দোলনকে
কিছুটা শিথিল করে আমরা আগামীকালকে থেকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু করব এবং আমাদের ইনডোর সেবা চালু আছে। ইনডোর রুটিন ওয়ার্ক চলবে এবং আমাদের সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে এবং আমাদের সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে। জি 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 আপনাদেরকে দারুণভাবে ধন্যবাদ। তবে একটা বিষয়, সেটি আপনারা আপনাদের মধ্যে চিকিৎসকরা যারা ঢাকা মেডিকেল কলেজ, মুগদা, সরওয়ার্দী এসব জায়গায় তো আসলে নিম্ন মধ্যয়ের মানুষরাই সেখানে যায় এবং আপনারা স্বাস্থ্যসেবা না দিলে এই মানুষগুলি কোথায় যাবে, সেই বিবেচনা থেকে আপনারা যেহেতু চালু করেছেন, আমার কাছে মনে হয় শুধু আমরা যারা আজকে অনুষ্ঠানে বসে আছি তার নয়, সমগ্র জাতি কিন্তু আপনাদের প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবং আমি আশা করি যেহেতু মাননীয় উপদেষ্টা মহোদয় কথা দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হয়েছেন এবং যারা সমাজচিন্তক হিসাবে যাদের বোদ্ধা, তারাও কিন্তু ভাবছেন যে চিকিৎসকরা আমাদেরকে জীবন রক্ষা করে, সেই চিকিৎসকদের প্রতি যদি কোনো কারণে হামলা হয়, সেই চিকিৎসক যদি চিকিৎসা সেবা প্রদানে কোনো কারণের জন্য কেউ ব্যাঘাত ঘটায়, সেটি কিন্তু উপযুক্ত শাস্তির আওতায় আনা দরকার এবং আমরাও সেটি বিবেচনা করি এবং আমরা মনে করি যে সেটা যথোপযুক্তভাবে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। একেবারে সবশেষে জানাবেন কিনা এই ক্ষোভের জায়গাটা কখন প্রশমিত করে পুরোপুরিভাবে আপনারা আপনাদের কার্যক্রম একেবারেই যেভাবে আপনারা সেবা দিয়েছেন সেটি আপনারা শুরু করতে পারবেন? জি ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের 4টা দাবি ছিল। প্রথম দাবি যেটা ছিল যে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, আমরা গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার প্রসেসিং চলছে, আরো যারা অপরাধী আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা। দ্বিতীয় দাবি ছিল যে যথেষ্ট পরিমাণে আমাদেরকে নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে, সেটাও মোটামুটি প্রশাসন করতে পেরেছে, প্রশাসনকে এই কারণে ধন্যবাদ দিতে চাই। এবং আরো যে 2টা দাবি ছিল যে আমাদের স্বাস্থ্য খাতের নিরাপত্তার জন্য বারংবার যাতে এই আক্রমণ না হয়, যে স্বাস্থ্য পুলিশ নিয়োগ করার ব্যাপারে। এবং চতুর্থ দাবি ছিল যে আমাদের চিকিৎসকদের সুরক্ষার জন্য একটা স্বাস্থ্য সুরক্ষা আইন সংস্কারের কার্যক্রমকে আমরা দেখতে চাই, যাতে আমাদেরকে এবং স্বাস্থ্য খাতে যারা কাজ করে, স্বাস্থ্যকর্মী, ডক্টর, নার্স, তারপরে ওয়ার্ড বয় এবং যেসব রোগী আসেন তাদের সেবার জন্য একটা স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের যে একটা খসড়া রয়েছে, ওটাকে কার্যকর যখন আমরা দেখতে পাবো যে এটার একটা ইনিশিয়েশন হয়েছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় যে খুবই ডাইনামিক, আমরা দেখেছি খুব দ্রুত রেসপন্স করে আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের ব্যাপারটা আমলে নিয়েছেন এবং আমরা যদি দেখতে পাই এটা ফরওয়ার্ড স্টেপ তারা নিয়েছেন, তাহলেই আমরা মোটামুটি সামনের দিকে অগ্রসর না হয়ে আমরা। জি জি আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই ডাক্তার আব্দুল আহাদ এবং আপনাদের এই সুবিবেচনা। এবং আপনারা বলছিলেন একটা স্বাস্থ্য সুরক্ষা আইন, নিশ্চয়ই একটা স্বাস্থ্য সুরক্ষা আইন করবার এখন সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব রয়েছেন তারা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, নির্মম ব্যক্তি, তারা আপনাদের এই সকল কিছুকে বিবেচনা রাখবেন এবং আমরা আশা করি ঢাকা মেডিকেল কলেজ সহ যেসব মেডিকেল কলেজে আমাদের এই ডাক্তার ভাইদের উপরে এক ধরনের অপ্রীতিকর ঘটনা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, সেটা ভবিষ্যতে কোনো নাগরিক, কোনো ছাত্র, কোনো নানা শ্রেণী পেশার মানুষ যারা সেবা নিতে যায় তারা যাতে এই ধরনের কোনো কার্যক্রম না করে সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ ডাক্তার আব্দুল আহাদ আপনাকে, আপনি আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। কারণ দেখছিলেন এবং এই যে ডাক্তাররা তো পেশাগতভাবে এমন একটা দায়িত্ব পালন করে, যে দায়িত্বটি দেখেন আপনি বলি, আমি বলি, আমরা বলি, এখন হার্ট অ্যাটাক করলে এই মুহূর্তে স্টেজেই আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে যাব, বিকল্প কোনো জায়গা নেই। সেই ডাক্তারের প্রতি এরকম করা কি খুবই দুঃখজনক। জি, সেই সাথে ভাবতে হবে সময়টা। ঢাকা মেডিকেল, সরওয়ার্দী, মুগদা যে 3টার কথা তিনি বললেন, সেই সাথে পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতাল, আন্দোলনে আহতদের অনেকেরই চিকিৎসা চলছে সেখানে। অনেকের কারো 1 চোখ নষ্ট, কারো 2 চোখ নষ্ট, কেউ পঙ্গু। এরকম একটা কঠিন সময়ে এই ধরনের একটা ঘটনা খুবই দুঃখজনক। কিছু কিছু কাজ, যেমন যদি উদাহরণ হিসাবে বলি, পুলিশ ছিল না কয়েকদিন, ছাত্ররা সেই কাজটা কিছুটা করেছে, ট্রাফিকিংয়ের কাজটা ছাত্ররা করেছে। ডাক্তাররা যে কাজটা করেন, এটা ডাক্তার ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে এটা আমাদের বিবেচনায় প্রত্যেকের নেওয়া উচিত। তারাও গত কয়েকটা দিন বা 1 মাস ধরতে পারেন আপনি, প্রচণ্ড কর্মব্যস্ত ডাক্তাররা। ছাত্র জনতা যেমন আহত হচ্ছে, নিহত হচ্ছে, তাদেরকে সারানোর চেষ্টা করছেন তারা, চিকিৎসা দিচ্ছেন তারা, কিন্তু কাকতালীয়ভাবে গতকাল 2টা ঘটনা, একটা ঢাকা মেডিকেলে, যারা তাদের উপর হামলা করেছেন তারাও বেদনা হতো, কারণ তাদের স্বজন মারা গেছে। খেয়াল করে দেখুন, কোনো পক্ষ কিন্তু যারা আক্রমণ করেছে তাদেরকেও যদি আপনি আক্রমণকারী বলা যায়, কিন্তু সন্ত্রাসী বলা যায় না, তারাও তো স্বজন হারা। কিন্তু আবার আনোয়ার খান মর্ডানো একই ঘটনা। তো এরকম একটা ঘটনা গোটা দেশের জন্য দুঃখজনক। এরকম সময়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যে রেসপন্সটা করেছেন, এটা দেখার মতো বিষয়। বা ধরে নেওয়া যায় ছোট্টর মধ্যে সেটাও তো একটা সংস্কার। আমরা যে বারবার সংস্কার বলছি, দ্রুত চলে এসেছে, একটি মুহূর্ত দেরি করেননি। তো আমরা গত 15 বছর কি দেখেছি?
ভেবে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, তিনি অবশ্যই একটা ব্যবস্থা নেবেন। এই ধরনের সুন্দর সুন্দর কথা। পরবর্তীতে কিছু একটা হলো যে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। বিষয়টা কত ছোট্ট, এই তো একটা দুটা দৃষ্টান্ত যদি পাশাপাশি রাখেন। আমরা এখন যে সংস্কারের কথা বলছি, এটা দিয়ে যদি শুরু করেন, অবশ্যই একটা সংস্কারের নমুনা এটা। অন্যান্য ক্ষেত্রেও যদি আন্তরিকতা থাকে, যেহেতু এই সরকারটি নির্দলীয় সরকার, অরাজনৈতিক সরকার এবং কমিটেড সরকার, তার চেয়ে বড় কথা বিপ্লবী সরকার। এই সরকার যদি সদিচ্ছা পোষণ করে আরো অনেক কিছুই অল্প সময়ের মধ্যে যে করতে পারে, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত। প্রমাণ হচ্ছে গতকালকেই স্বাস্থ্য উপদেষ্টা ছুটে গেলেন এবং এবং তিনি সাথে সাথে দুটো দাবি কিন্তু পূরণ করে ফেললেন। একটা হচ্ছে সিকিউরিটি দেয়া, মানে প্রথম কথা যে ডাক্তার আব্দুল আহাদ তিনি বয়সে অনেক তরুণ, তার সন্তানের মতো করে তিনি সেখানে ছুটে গিয়েছেন এবং মায়ের মতো আচরণ করে তাদেরকে বুকে টেনে নিয়েছেন। চারটা দাবির মধ্যে দুটো দাবি তাৎক্ষণিক মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ সদিচ্ছা থাকলে বাংলাদেশে অনেক কিছু সম্ভব এবং মানুষ পর্যবেক্ষণ করছে। কিন্তু এগুলো গত 15 বছর হয়তো পর্যবেক্ষণ করেনি বলে মনে হয়েছে, কিন্তু সময় শেষে, দিন শেষে আমরা দেখেছি আসলে পর্যবেক্ষণ করেছে। যারা করার তারা করেছে। জি, আমরা আবার আসবার চেষ্টা করবো। মিস্টার আল মামুন, একটু স্বাস্থ্য খাত নিয়ে আসলে কথাটা আসছিল এবং স্বাস্থ্যসেবা আমি ডাক্তার সাহেব সম্পর্কে শুনলাম, সেটি ডাক্তার আব্দুল আহাদ ইজ ভেরি নাইস অ্যান্ড খুবই বিচক্ষণ। আমি দেখেছি স্মার্টলি সব ব্রিফিং করছে এবং চমৎকারভাবে তিনি সব ম্যানেজ করেছেন। এই যে বিগত 15 বছরের স্বাস্থ্য খাতের আসলে অবস্থা কী ছিল? আমরা কোভিডের সময় দেখেছি দুর্নীতি, কোভিড পরবর্তী সময় দুর্নীতি দেখেছি। এমনও ঘটনা আছে কোনো হাসপাতালে কী যন্ত্রপাতি লাগবেন সে হাসপাতালের পরিচালক জানেন না, কন্ট্রাক্ট লিস্ট করে দিয়ে হাসপাতালের পরিচালকের কাছ থেকে সই নিয়ে আসতেন, সেই সই অনুযায়ী মন্ত্রণালয় থেকে এক্স রে মেশিন না কোন মেশিন লাগবে সেটি চলে আসতো। এটি সারা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে জানা যে প্রত্যেকটা খাতে, শুধু স্বাস্থ্য খাতে না, প্রত্যেকটা খাতেই সরকারের সিন্ডিকেট ছিল। এবং দেখা গেছে যে মেশিনের যে কাভার এবং মেশিনের বক্স আছে, ভিতরে মেশিন নেই। এগুলো অনেক সময় প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে তাদের নাম চলে আসলো। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের প্রধান হোতাকে আপনারা সবাই আমরা জানি, কিন্তু তারপরেও কিন্তু এখন তাদের নামগুলো কিন্তু আড়ালে চলে যাচ্ছে। আজকে এই যে হাসপাতালে যে ধরনের রোগী বা যে ধরনের সংখ্যা এখন আসতেছে, সেই ধরনের সংখ্যা তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডাক্তাররা তো তাদের সর্বাধিক চেষ্টা করতেছে, কিন্তু তারা তো তাদের প্রয়োজনীয় মেশিনপত্র বা তাদের সেগুলো থাকতে হবে, সেগুলো তো যথোপযুক্ত নাই। আর এই যে গতকাল মানে স্বাস্থ্যের হাসপাতালে যে হামলা, সেই হামলাটি আমরা মনে করি যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনকে যত ভিন্ন খাতে একটা প্রবাহিত করা যায়। একটা হাসপাতালে ডাক্তারের ওখানে হামলা করার কারণে সারা বাংলাদেশের স্বাস্থ্য খাত কিন্তু অস্থিতিশীল হয়ে গেছে। সেখানে এই মুহূর্তে দেখেন যে প্রায় 20 থেকে 25 হাজার এখন পর্যন্ত ইনজিউর্ড আছে সারা বাংলাদেশে। শুধুমাত্র এই আন্দোলনে যারা শরিক হয়েছিল তারা কিন্তু ইনজিউর্ড আছে, তাদের ট্রিটমেন্ট কিন্তু ব্যাহত হচ্ছে। তাই ব্যাহত কারা করার জন্য এটি একটি পরিকল্পিত হামলাও হতে পারে, সেটাকে অবশ্যই খতিয়ে দেখা দরকার। যে এই মুহূর্তে যেখানে আগের রোগীরা ছিল এবং মাত্র এই 1 মাসের এই আন্দোলনে যে রোগী, সেই রোগী প্রায় দেখা গেছে যে কয়েক বছরের রোগীর অনেকটা সমান প্রায়। এই মুহূর্তে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, আমরা মনে করি যে ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত এই ধরনের হামলা হতে পারে। আর এই ধরনের এই সিন্ডিকেটগুলোকে এখন আসলে চিহ্নিত করা আছে, সবার কাছেই ইনফরমেশন আছে। সব ধরনের হাসপাতালে কাদেরকে টেন্ডার দিয়েছে, দেখা গেছে যে বক্স আছে, মেশিন নেই, তারা কারা এই ধরনের হাসপাতালে সরবরাহ করেছে কারা, এবং কাদের তত্ত্বাবধানে এই সকল টেন্ডার তারা পেয়েছিল, তারা কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। আমরা চাই যে যৌথ বাহিনী যে অভিযান পরিচালনা করার কথা বলছে বা পরিচালিত হবে, আমরা মনে করি সেই অভিযানে শুধুমাত্র অস্ত্র উদ্ধারের অভিযান নয়, সেখানে যেন যারা দুর্নীতিবাজ, যারা এই ধরনের সিন্ডিকেটে জড়িত, যারা দেশের অর্থ পাচার করেছে, যারা দেশের এই স্বাস্থ্য খাত এবং বিভিন্ন খাতে যারা টেন্ডারবাজির সঙ্গে যুক্ত ছিল, যাদের নাম প্রকাশ্যে মিডিয়াতে এসেছে, তাদেরকে অভিযান পরিচালনা করতে, তাদেরকেও আমরা একেবারে শেষ করতে হবে। কামাল ভাই শেষ করতে চাচ্ছি কি? জি জি, 10-15 সেকেন্ডে শেষ। জি জি, স্বাস্থ্যের সিন্ডিকেটটা এতই কঠিন, এতই কড়া, স্বাস্থ্যমন্ত্রীদের নাম নাই নিলাম, ছোট্ট দুই একটা নাম তো উচ্চারণ করতে হয়। তার নাম হচ্ছে স্বাস্থ্যের মালেক। আসলে সে একজন ড্রাইভার, কিন্তু পরিচিতি হচ্ছে স্বাস্থ্যের মালেক, ডিজি মহোদয়ের ড্রাইভার মিঠু। তিনি যেই পরিমাণ অপকর্ম করেছেন, তাহলে তখন প্রশ্ন এসেছিল যে মালেকের যদি এই অবস্থা হয়, মালিকের কি অবস্থা? এরপর আরেকটা নাম, স্বাস্থ্যের মিঠু নাম। এটা একটা পদের মতো, নাম হচ্ছে স্বাস্থ্যের মিঠু, পদের নামও স্বাস্থ্যের মিঠু। সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করেন।
তো সেখানে বদনামটা টোটালি স্বাস্থ্য খাতের উপর। তো এই যে সংস্কারের যে প্রশ্ন আসছে আজকের ঘটনার প্রেক্ষিতে মনে হয়, এই মুহূর্তে মনে হয় সংস্কারের প্রথম দিকেই সম্ভবত স্বাস্থ্য খাতকে আনা দরকার। কিন্তু সার্বিকভাবে ভাবতে গেলে আমি যখন অভিভাবক হিসেবে ভাবি যে আগে বোধহয় শিক্ষা সেক্টরকে ধরা দরকার, যেহেতু আমি একজন অভিভাবক। যদি আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে আগে বাজার চিত্র ধরা দরকার। আপনি যেটা বলছিলেন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা, ওষুধ দেওয়ার জায়গাটাও কিন্তু খুঁজে পাওয়া এখন কঠিন। অর্থাৎ শুরুটা করতে হবে, বা স্বাস্থ্য দিয়ে করেন আর বাজার চিত্র দিয়ে করেন আর অর্থনীতি দিয়ে করেন আর অবৈধ অস্ত্র ধরা নিয়ে করেন। তবে আমি মনে করি বিচার ব্যবস্থাকে আরো দ্রুত আরো আগে দরকার। সে কারণে জন্য প্রিয় দর্শক, আমরা আসলে অনেকগুলো আলোচনা করবার জন্য ইচ্ছা ছিল, সমানভাবে করতে পারেনি। স্বাস্থ্য, শিক্ষা, বিচার ব্যবস্থা, আর্থিক খাত, এমন কোনো খাত নেই যে খাতকে এখন সংস্কার করতে হবে না, যেটিকে খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসুক না কেন, তারা কিন্তু এই যে খাতগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোকে সংস্কার করে জনমনে একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হয়, সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ তারা পাবেন। এই প্রত্যাশা রেখে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।